শর্টেস্ট জব ফার্স্টের ক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে এটার বেসিক প্রিন্সিপালটা কি। আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট, এটার বেসিক প্রিন্সিপালটা কি সেটা আমরা দেখবো। শর্টেস্ট জব ফার্স্ট SJF, এটা বেসিক্যালি একটা অ্যালগোরিদম বা বেসিক্যালি এটা একটা প্রিন্সিপাল, যে প্রিন্সিপালে যখন জব সিকোয়েন্স রেডি করা হয় তখন চেক করা হয় কোনটা কম সময় এক্সিকিউট করবে। যেটা কম সময় এক্সিকিউট করবে সেটাকে আগে ইনিশিয়েট করা হবে, যেটা বেশি সময় নেবে এক্সিকিউশনের জন্য, যেটাকে আমরা সিপিইউ বাস টাইম বলি, সেটা পরে আমার ইয়ে ঢুকবে। ঠিক আছে, এইটাকে আমরা বলছি শর্টেস্ট জব ফার্স্ট সিকোয়েন্স। ওকে, নাও according to this algorithm, in this algorithm the is to allocate the CPU to the process with least CPU burst time। ঠিক আছে, এইটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল অফ দিস অ্যালগোরিদম। তাহলে এখানে আমরা বলে দিই যে আমরা যতগুলো পাবো, যতগুলো প্রসেস আমরা পাবো, সেক্ষেত্রে সব থেকে কম সময় যেটা এক্সিকিউশনের জন্য নেবে সেইটাকে কিন্তু আমরা বেসিক্যালি হিসাবে নেবো। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট ফিচার। এন্ড সেকেন্ড ফিচার হচ্ছে SJF algorithm is optimal and gives minimum average waiting time, ঠিক আছে, waiting time। So that is the second feature of that is the second feature of the SJF algorithm। আমরা স্ট্রেট ফরওয়ার্ড একদম প্রসেসে যাচ্ছি, যেটা করা হয় আমরা এইখান থেকে যেটা দেখব সেটা হচ্ছে যে যখন আমরা এই অ্যালগোরিদম গুলো ইউজ করব, এখানে আমাদের দুটো ওয়ে আছে। দ্যাট মিনস SJF বেসিক্যালি নন প্রিমটিভ হতে পারে, বা প্রিমটিভ হতে পারে। ঠিক আছে, এই দু রকমই কিন্তু অ্যালগোরিদম হতে পারে। আমরা আবার একবার বলে দিই, নন প্রিমটিভ অ্যালগোরিদম মানে হচ্ছে যখন শুরু হবে শেষ হওয়ার আগে পর্যন্ত প্রসেসকে আমি এখান থেকে বার করতে পারবো না। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য নন প্রিমটিভ অ্যালগোরিদম। আর প্রিমটিভ অ্যালগোরিদম হচ্ছে যখন একটা প্রসেস শুরু হওয়ার পরেও কিন্তু যদি প্রয়োজন হয় আমি কিন্তু আর একটা প্রসেসকে বার করে নিতে পারবো। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য প্রিমটিভ অ্যান্ড নন প্রিমটিভ অ্যালগোরিদম। সো স্ট্রেট ফরওয়ার্ড আমরা একটা কেসে যাচ্ছি, দ্যাট ইজ প্রবলেম সাপোজ গিভেন লাইক দিস। আমার এখানে প্রসেস দেয়া আছে অ্যারাইভাল টাইম আর সিপিইউ বাস টাইম। স্যার স্যার আপনি এটা বললেন প্রিমিটিভ আর নন প্রিমিটিভটা, তার মানে কি এরকম বলতে পারি যে প্রিমিটিভের সময় আমরা কনটেক্সট সুইচিং করতে পারি আর নন প্রিমিটিভে করতে পারি না? মানে নন প্রিমিটিভে করতে পারি আর প্রিমিটিভে করতে পারি না। প্রিমিটিভের ক্ষেত্রে আমরা কনটেক্সট সুইচ করতে পারি,
নন প্রিমিটিভের ক্ষেত্রে আমরা কনটেক্সট সুইচটাকে করি না, করতে পারি না। তবে যদি আমরা এরকম ভাবে ভাবি যে একটা প্রসেস শেষ হওয়ার পরে আর একটা প্রসেস শুরু হবে, তাহলে সেটাকে আমরা যদি বলি যে এটা কনটেক্সট সুইচ, তাহলে ডেফিনেটলি এখানেও কনটেক্সট সুইচ হয়। কিন্তু অ্যাকচুয়ালি আমরা প্রিমিটিভ অ্যালগরিদমের ক্ষেত্রেই কিন্তু কনটেক্সট সুইচিং কনসেপ্টটাকে নিয়ে আসি। কনটেক্সট সুইচিং হচ্ছে একটা প্রসেস চলতে চলতে তার থেকে ইম্পর্টেন্ট প্রসেস যদি চলে আসে, তাহলে এই প্রসেসটাকে ফর টাইমিং বন্ধ রেখে যেটা মোর প্রায়ার প্রসেস সেইটাকে যদি এক্সিকিউট করে, তাহলে সেটাকে আমরা বলবো এটা হচ্ছে প্রসেস, কি বলে আমাদের প্রিমিটিভ, এবং সেখানেই কিন্তু আমরা কনটেক্সট সুইচ করব। আমি আবার একটা জিনিস একটু রিপিট করে দিচ্ছি। আমরা আগের দিন বলেছিলাম, বা যখন আমি পড়িয়েছিলাম এটা, তখন আমি একটা কথা বলেছিলাম, কনটেক্সট সুইচ দুটো, একটা কিন্তু এরা কিন্তু একটা ওভারহেড মানে হচ্ছে বেসিক্যালি এটা কিন্তু একটা সময় নষ্ট করে। আর সেকেন্ড আর একটা জিনিস বলেছিলাম যে কনটেক্সট সুইচের ক্ষেত্রে কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে এটা যদি না হয় তাহলেও কিন্তু আমার এফিসিয়েন্সি বা থ্রুপুট কিন্তু ফল করতে আরম্ভ করবে। সো রিমেম্বার দুটো জিনিস, এক, যেখানে কনটেক্সট সুইচ আমি করছি একটা থেকে আরেকটা বা আরেকটা থেকে আরেকটা এরকম যখন আমি করছি, তখন দুটো সমস্যা তৈরি করে। একটা হচ্ছে যখন আমরা একটা থেকে আরেকটা যাচ্ছি বা ইয়ে করি, তখন কিন্তু একটা ওই চেঞ্জ করার জন্য একটা সময় নষ্ট হয়, তাহলে এটাকে কিন্তু একটা ওভারহেড। আবার এটাও ঘটনা, যদি বেশিবার চেঞ্জ যদি না হয় তাহলেও কিন্তু আবার এফিসিয়েন্সি ফল করবে। তাহলে বেশিবার না করা কিন্তু করা, এরকম ব্যাপারটা যেটাকে আমরা অপটিমাল বলি, এই জিনিসটা কিন্তু ভীষণভাবে দরকার, এটা আমি মনে করিয়ে রাখলাম, কারণ এই কারণে কিন্তু কনটেক্সট সুইচিংটা বেশি ইম্পর্টেন্ট। বেশ, আমরা এখানে প্রবলেমটা যেটা গিভেন আছে সেটা হচ্ছে আমাদের অ্যারাইভাল টাইম বলে দেওয়া আছে 0, 1, 2, 3, আর এখানে বার্স টাইম বলে দেওয়া আছে 8, 4, 9, 5। ঠিক আছে, আমরা দুটো ওয়েতে সলভ করবো। অ্যাকচুয়ালি সলভ করার অর্থ হচ্ছে বেসিক্যালি গ্র্যান্ড চার্টটা, বাকিটা তো একদম সেমই থাকবে, এটার জন্য খুব একটা অসুবিধা কিছু হয় না। তাহলে প্রথম আমাকে যেটা করতে হচ্ছে যে এসজেএফ এটা হচ্ছে নন প্রিমিটিভ। তাহলে যখন এসজেএফ নন প্রিমিটিভ হবে, এসজেএফ নন প্রিমিটিভ মানে হচ্ছে যে আমরা শর্টেস্ট জব ফার্স্ট তো ডেফিনেটলি, এবং এখানে যদি একটা প্রসেস শুরু হয় তাহলে সেটা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু চেঞ্জ হবে না, সেই জন্য এটাকে আমরা বলছি নন প্রিমিটিভ। ক্লিয়ার? বেশ, তাহলে এখানে আমরা দেখি এরকম ভাবে এক্সিকিউশনটা হচ্ছে। আমার এখানে প্রথম জিরোতে এসছে, আমি এখানে অ্যারাইভাল গুলো একটুখানি লিখে নেব, 0, 1, 2, 3। জিরোতে এসছে আমার P1, 1 এ এসছে P2, সরি, 2 তে এসছে P3, এখানে এসছে P4। এই চারটে আমার প্রসেস এখানে এসছে। ক্লিয়ার? এখানে এসছে P1, এখানে এসছে P1, এখানে P2, P3, P4। লোক, আমরা বলেছিলাম শর্টেস্ট জব ফার্স্ট মানে একটা কম্পারিজন, যে একটা প্রসেস এলো তার সঙ্গে আর একটা প্রসেস এলো, এই দুটো প্রসেসকে আমি কম্পেয়ার করলাম, যেটা আমার কম সময় নেবে এক্সিকিউশনে আমি সেইটাকে আগে করব, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে যখন P1 এসছে তখন আর কোনো প্রসেস কি এসছে? তখন কিন্তু আর কোনো প্রসেস আসেনি। যেহেতু আসেনি সেহেতু কিন্তু উপায় নেই, P1ই কিন্তু কাজ শুরু করবে। এবং যেহেতু এটা নন প্রিমিটিভ, আমরা জানি যে P1 যদি শুরু করে, P1 শেষ না হওয়া পর্যন্ত অন্য প্রসেস ইনিশিয়েট করতে পারবে না। তাহলে P1 এর টাইম হচ্ছে 8 ইউনিট, তাহলে এখান থেকে শুরু করে এটা কিন্তু 8 ইউনিট পর্যন্ত কিন্তু এক্সিকিউশনটা চলবে, দ্যাট ইজ P1। তাহলে যেহেতু P1 8 ইউনিট টাইম নেয়, সেই জন্য P1 শুরু করে 8 ইউনিট পর্যন্ত P1 চলবে। এখানে এসে P1 আমার শেষ হলো। না লোক, P1 শেষ হওয়ার পরে তিনটে প্রসেসই কিন্তু তখন এসে গেছে। ক্লিয়ার? P2 এসে গেছে, P3 এসে গেছে, P4 ও এসে গেছে। কোন প্রসেসটা এর পরে এক্সিকিউট হবে বা কে সিপিইউ তে যাবে, that will be depend on the CPU or the bus time of remaining process. That means bus time of P2 compare with bus time of
P3 and bus time of P4. In between these three, which process need less amount of time for CPU execution, rather, which is known as the CPU burst time. So that process will execute next. So among these three, P2, P3, and P4, which one is the least time? That is P2, that is 4. তাহলে এই তিনটেকে যদি আমি কম্পেয়ার করি, এই তিনটের মধ্যে সবথেকে কম টাইমে এক্সিকিউট করেছে P2. সো নেক্সট P2 এখানে কিন্তু এক্সিকিউটেড হবে। ইজ ইট ক্লিয়ার? P1 শেষ করার পরে দেখা যাচ্ছে P2, P3, P4 এই তিনটেই কিন্তু এসে গেছে। এই তিনটের মধ্যে যেটা সবথেকে কম সময় নেবে সেটাই কিন্তু এরপরে এক্সিকিউট করবে। সো P2 নিচ্ছে আমার 4, P3 9 আর P5 হচ্ছে সরি P4 হচ্ছে 5। তাহলে এই তিনটের মধ্যে কিন্তু P2 হচ্ছে সব থেকে কম সময় নেয়। সো নেক্সট P2 উইল এক্সিকিউট। P2 will take 4 unit of time. So 8 plus 4, 12. So at 12, P2 is finished. তাহলে এখানে কে কে শেষ হলো? P1 and P2 both are already finished. So remaining process is only P3 and P4. So I need to compare this two, P3 and P4. Now look, P3 will take 9 unit of time and P4 will তাহলে এরপরে কি হবে? P3 নয় P4 যাবে, বিকজ P4 এর কিন্তু টাইমটা কম লাগছে। তাহলে এরপরে আসছে আমার P4। P4 কত সময় নেবে? P4 5 ইউনিট অফ টাইম নেবে। তাহলে 12 প্লাস 5 17 হলো। আর যখন P4 শেষ হয়ে যাচ্ছে আর আমার কম্পারিজনের কিছু নেই, বিকজ লাস্ট আমার পড়ে আছে একমাত্র P3। সো লাস্ট P3 উইল এক্সিকিউট and it will take 17 plus 9. Clear? তাহলে লাস্ট এই অবধি যাবে, that will be the time taken for P3. তাহলে এই হচ্ছে বেসিক্যালি the Gantt chart for non-primitive algorithm. ক্লিয়ার? তাহলে নন প্রিমিটিভ অ্যালগরিদমের ক্ষেত্রে যেহেতু এখানে কোনো স্ন্যাচিং ব্যাপারটা নেই, সেই জন্য যে প্রথম শুরু হবে তাকে শেষ করতে দিতে হবে, তারপরে কম্পারিজনের প্রশ্ন। আমি আবার বুঝিয়ে দিচ্ছি। 0-তে এসছে P1, 1-এ এসছে P2, 2-তে এসছে P3, 3-তে এসছে P4। তাহলে প্রথম যখন P0 এসছে তখন কম্পারিজনের কেউ নেই, ওই জন্য P1 কিন্তু 0-তে এসছে, 0-তেই স্টার্ট করে দিয়েছে। এবং যেহেতু আমরা নন প্রিমিটিভ অ্যালগরিদম করছি, তার মানে একটা শুরু হলে শেষ না হওয়া পর্যন্ত পরের প্রসেস অপেক্ষা করবে। তাহলে P1 শেষ হচ্ছে 8-এ, ততক্ষণ পর্যন্ত বাকি প্রসেসগুলো কিন্তু অপেক্ষা করছে। বাকি প্রসেস মানে আমার P2, P3, P4 এরা তিনজনেই কিন্তু অপেক্ষা করছে পরে কে এক্সিকিউট করবে তার ব্যাপারে। এই তিনটের মধ্যে যেটা সব থেকে কম সময় লাগবে সেটাই কিন্তু এরপরে যাবে। এই তিনটের মধ্যে দেখা যাচ্ছে P2 কিন্তু সব থেকে কম সময় এক্সিকিউট করছে, দ্যাট ইজ 4। ওই জন্য P1 শেষ হওয়ার পর P2 কিন্তু স্টার্ট করলো। এটা P1 শেষ করেছে 8-এ, তারপর থেকে আরো 4 ইউনিট টাইম নিয়েছে, 12 অব্দি গেল P2। P2 শেষ করার পর তারপর কম্পেয়ার করছি P3 আর P4 এর মধ্যে। P3, P4 এর মধ্যে দেখা যাচ্ছে যে P4 5 ইউনিট আর P3 কিন্তু 9 ইউনিট টাইম নেয়। ডেফিনেটলি P4 ছোট, ওই জন্য P2 এর পরে P4 কিন্তু এক্সিকিউটেড হবে। তাহলে P4 এক্সিকিউট করলে কত আসবে? 17 পর্যন্ত যাবে এবং লাস্ট P3। তাহলে যদি আমরা এখানে দেখি যে টোটাল সবকটা প্রসেস শেষ করতে কত সময় লাগবে, তাহলে এখানে একটা কথা বলে রাখি, সবকটা প্রসেস শেষ করতে সেটা প্রিমিটিভ হোক বা নন প্রিমিটিভ হোক, টোটাল টাইম কিন্তু সেমই লাগবে, এখানে কিন্তু কোনো ডিফারেন্স হবে না। এটার ক্ষেত্রেও 26, নন প্রিমিটিভের ক্ষেত্রেও আমরা দেখবো, এই প্রিমিটিভের ক্ষেত্রেও আমরা দেখবো এটা 26ই যাচ্ছে। তাহলে আমার সুবিধা অসুবিধাটা কোথায়? সুবিধা অসুবিধা হচ্ছে এই যে অ্যালগরিদমের কথাটা আমরা বললাম, যে অ্যালগরিদমটাকে আমরা বলছি যে শর্টেস্ট জব ফাস্ট। শর্টেস্ট জব ফাস্টের ক্ষেত্রে আমরা দেখি যে এখানে কিন্তু অ্যাভারেজ ওয়েটিং টাইম, এই অ্যাভারেজ ওয়েটিং টাইম কিন্তু অনেক কম আসে, এন্ড দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ দ্য শর্টেস্ট জব ফাস্ট অ্যালগরিদম। তাহলে এই হচ্ছে বেসিক্যালি, আমরা এখানে টার্ন অ্যারাউন্ড টাইম বা ওয়েটিং টাইম নিজেরা বার করবে আমি এটা বললাম না, আমি পরেরটা শুধু ওয়েটিং টাইমটা একটু দেখিয়ে দেবো, কারণ পরেরটা একটু সমস্যা। নেক্সট আমি যেটা করি সেটা হচ্ছে SJF ফর প্রিমিটিভ অ্যালগরিদম। So this is actually for the primitive algorithm. Now what is the meaning of the primitive algorithm? Primitive algorithm বলতে আমরা যেটা মিন করি সেটা হচ্ছে এই ক্ষেত্রে
যখন এক্সিকিউশন হবে, এক্ষেত্রে যখন এক্সিকিউশন হবে তখন যদি কোনো প্রসেস লেস মানে মোর প্রায়র এসে যায়, তাহলে সেই প্রসেসটাকে কিন্তু আগে করে দেবে, সেই প্রসেসটাকে কিন্তু আননেসেসারিলি ওয়েট করাবে না। এটাই হচ্ছে বেসিক্যালি প্রিমটিভ অ্যালগোরিদমের বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে আমরা এখানে যেটা দেখছি সেটা হচ্ছে আমার প্রিমটিভ অ্যালগোরিদম যখন আমরা নিচ্ছি তখন আমার শুরু করছে কোথা থেকে, আমার কিন্তু এখানে P1 মানে আই মিন P1 যখন প্রথম এসছে তখন কিন্তু P0, এখানে কিন্তু কম্পারিজনের কোনো গল্প নেই। তাহলে জিরোতে যখন ইয়ে এসছে P1 এসছে, এটা কিন্তু P1 স্টার্ট হবে। P1 চলতে চলতে আমার 1 ইউনিট টাইমে এইখানে আমার এসছে P2। লোক যে মুহূর্তে এখানে P2 এলো তখনই কিন্তু P1 এবং P2 দুটোকে কিন্তু কম্পারিজন করতে হবে। কি কম্পারিজ করব? P1 এর এক্সিকিউশন টাইম কত? 8 ইউনিট। আর P2 এর এক্সিকিউশন টাইম কিন্তু 4 ইউনিট। লোক P1 এর এক্সিকিউশন টাইম 8 ইউনিট, P2 এর এক্সিকিউশন টাইম 4 ইউনিট। তাহলে এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি, ডেফিনেটলি P2 কম সময় এক্সিকিউট করে। তার মানে যেহেতু আমরা এসজেএফ অ্যালগোরিদম ফলো করছি, তাহলে আমরা এখানে প্রায়োরিটি কাকে বেশি দেবো? যার টাইম কম লাগছে, সেটাই আমার মোর প্রায়র। তাহলে P1 এর থেকে P2 তাহলে প্রায়োরিটি বেশি হয়ে গেল। কেন না P2 টাইম কিন্তু P1 এর থেকে কম। তাহলে এইখানে কিন্তু একটা কন্টেক্সট সুইচ অকার করবে। তার মানে 1 ইউনিট টাইমে 1 এ যখনই P2 এলো, P1 কিন্তু থেমে যাবে। P1 থেমে এখানে কিন্তু P2 স্টার্ট হবে। চলো এখানে এবার 2তে আমার P3 এসছে। whether is it continued or P3 will be start, that will be depend on the time taken for P3 and P2। তাহলে কম্পারিজন করতে হবে P2 আর P3 এর মধ্যে। এই দুটোর মধ্যে যখন কম্পেয়ার করব তখন আমরা দেখছি P2 4 ইউনিট টাইম লাগছে, whereas P3 9 ইউনিট টাইম লাগছে। which one is less? Definitely this is less। যেহেতু P2 কম, তাহলে কিন্তু P2 কন্টিনিউ করবে, P3 হবে না। তাহলে এই অবধি আবার চলে গেল, মানে এটা 2 এলো, 3-এ আবার কিন্তু এখানে P4 এসছে। না লোক যখন 3-এ P4 এসছে তখন আমার P2 এর সঙ্গে P4 কে কিন্তু কম্পেয়ার করতে হচ্ছে। এইখানে যখন P4 এসছে তখন P2 আর P4 কে কম্পেয়ার করছে। তাহলে P2 আর P4, তাহলে P2 টাইম হচ্ছে 4 আর P4 এর টাইম হচ্ছে 5। তাহলে 4 আর 5 এর মধ্যে কম্পেয়ার করলে যেহেতু এটা ছোট, তাহলে এটাই কিন্তু কন্টিনিউ করবে। কিন্তু যদি উল্টো হতো, এটা একটা 3 থাকে, তাহলে কিন্তু এখানেও P2 বন্ধ হয়ে যাবে, সেখানে কিন্তু P4 আবার স্টার্ট হতো। যেটা নেই সেটা ভাবছি না আমরা। তাহলে এখানে যেহেতু P2 P4 এর থেকেও ছোট, তাহলে কিন্তু P2 কিন্তু কন্টিনিউ করবে। P2 কতটা হলে কন্টিনিউ করবে? P2 এর এক্সিকিউশন টাইম হচ্ছে 4। তাহলে শুরু হয়েছে 1 থেকে, তাহলে 1 থেকে 4 মানে 5 অব্দি এটা কন্টিনিউ করে গেল। টিল 5 P2 উইল এক্সিকিউট। তাহলে এবার পড়ে আছে কে? P1 এর কিছুটা পড়ে আছে, P3 P4 পড়ে আছে। তাহলে এবার কাকে কাকে কম্পেয়ার করব? P1 পড়ে আছে, P3 পড়ে আছে, P4 পড়ে আছে, কারণ এখানে P3 P4 দুটোই এসে গেছে। এই তিনটের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, একটা হচ্ছে 8, একটা হচ্ছে 9, একটা হচ্ছে 5। তাহলে এই তিনটের মধ্যে কম্পেয়ার করলে সব থেকে ছোট কিন্তু P4। সেই জন্য P2 শেষ করার পরেই কিন্তু কি হবে, এখানে কিন্তু P4 আবার এক্সিকিউশন করবে। P4 এর টাইম কত বলেছি? 5। তাহলে 5 + 5 ইট উইল গো টু 10। তাহলে কে কে শেষ হয়ে গেল? P2 শেষ হলো, P4 শেষ হলো। এইবারে পড়ে আছে কে? P1 পড়ে আছে কিছুটা, আর P3 পড়ে আছে। না লোক P1 এর টাইম হচ্ছে 8 আর P3 এর টাইম হচ্ছে 9। তাহলে এই দুটোর মধ্যে কম্পেয়ার করলে ডেফিনেটলি P1 ছোট। তাহলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে P4 এর পরে এখানে P1 আসবে। বাট রিমেম্বার ওয়ান থিং, P1 টোটাল হচ্ছে 8 ইউনিট টাইম, বাট এখানে কিন্তু 1 ইউনিট কমপ্লিট হয়ে গেছে। সুতরাং এখানে কিন্তু আর 8 হবে না, এখানে কিন্তু 7 যাবে। তাহলে 7 যাবে, এটা 17 অব্দি গেল। তারপরে কে থাকছে? তারপরে কিন্তু লাস্ট যেটা P3, আর P3 17 থেকে শুরু করলে এটা 26 অব্দি যাবে। না লুক এই দুটোর মধ্যে কম্পেয়ার কর, দেখ এটাও 26-এ শেষ হয়েছে, এটাও 26-এ শেষ হয়েছে। সুতরাং দিস টু আর সেম টোটাল টাইমিং এ। এইবার এইখানে যেটা, এটা হচ্ছে আমরা বললাম প্রিমটিভ অ্যালগোরিদমে। তাহলে প্রিমটিভ অ্যালগোরিদমে যেটা সমস্যা তৈরি করবে সেটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম এন্ড ওয়েটিং টাইম। নাও লুক হাউ উই ক্যান ফাইন্ড দ্য টার্ন অ্যারাউন্ড টাইম এন্ড ওয়েটিং টাইম। সো টার্ন অ্যারাউন্ড টাইম, P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত হবে? আমরা জানি যে ফিনিশ টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। P1 শেষ হয়েছে কততে? এইখানে শেষ হয়েছে কিন্তু 17-তে। সো 17 মাইনাস 0 ইট ইকুয়াল টু 17। P2, P2 শেষ হয়েছে কোথায়? P2 শেষ হয়েছে 5-এ, এসছে কখন? 1-এ।
So it will be equal to 5 minus 1 is equal to 4. Next হচ্ছে P3. P3 শেষ হয়েছে কোথায়? P3 শেষ হয়েছে 26 এ, এসছে কখন? 2 তে। তাহলে 26 minus 2, 24। আর P4 শেষ হয়েছে হচ্ছে 10 এ, এসছে কততে? 3 এ। তাহলে দিস ইজ 10 minus 3 is equal to 7। সো এটাকে যোগ করে আমি 4 দিয়ে যদি ভাগ করি, I can get the average turnaround time. Now look at the waiting time. ফার্স্টে P1 এর ওয়েটিং টাইম। লুক, প্রথমে P1 জিরোতে এসছে, জিরোতেই শুরু হয়ে গেছে। আমরা এটা দেখছি, জিরোতে এসছে, জিরোতেই শুরু হয়েছে। তারপরে এখানে কিন্তু P1 বেরিয়ে গেছে। আবার তারপরে P1 কোথা থেকে আসছে? এইখান থেকে শুরু হয়েছে। তাহলে এই সময়টা P1 কে কিন্তু ওয়েট করতে হয়েছে। এই অবধি এক্সিকিউট করেছে, তারপরে কিন্তু আবার এখান থেকে P1 শুরু করেছে। সুতরাং এই অ্যামাউন্ট টাইম কিন্তু P1 ওয়েট করেছে। কত? 10 minus 1। এটা হচ্ছে কখন? সেকেন্ড যে ওয়েট করছে। প্রথমে তো জিরোতে এসে জিরোতেই শুরু হয়ে গেছে, তারপরেরটা কিন্তু 10 minus 1, দ্যাট ইজ 9। নেক্সট হচ্ছে P2, ওয়েটিং টাইম অফ P2। লুক, P2 শুরু হয়েছে কত? একে, এসছে কততে? একই। তাহলে P2 কিন্তু কোনো ওয়েট করেনি, দ্যাট ইজ 0। নেক্সট হচ্ছে P3 স্টার্ট করেছে কোথায়? 17তে। আর P3 এসছে কততে? P3 এসছে কিন্তু 2তে। তাহলে কতক্ষণ টাইম ওয়েট করেছে? এইখান থেকে এতটা, দ্যাট মিনস 17 মাইনাস কত জানো? 2, 15। আর P4 শুরু হয়েছে কোথায়? 5-এ, এসছে কখন? 3-এ। সো ইট উইল ওয়েট 5 মাইনাস 3, 2। সো এটাকে যোগ করে যদি আমি 4 দিয়ে ভাগ করি, I can get the average waiting time. So that is actually the turnaround time and waiting time. Clear? Okay. No. আমি একটা প্রবলেম দেবো, এটা তোরা সলভ কর এক্ষুনি। এটা ক্লিয়ার? এটা দেখে নে একবার। ঠিক আছে তো? হ্যালো স্যার। হুম। হ্যাঁ স্যার, বলছিলাম ওই P2-র প্রিমিটিভের P2টা আরেকবার একটু বলে দিন না। P2 তে এসছে, একে এসছে। এবার 1 আর 2 এর মধ্যে কম্পেয়ার করছি। 1 আর 2 এর মধ্যে কম্পেয়ার করলে P2 ছোট, ওই জন্য P2 শুরু হলো। এইখানে এসে P3 এসছে, তাহলে এখানে P3 আর P2 কে কম্পেয়ার করলাম। এখানেও দেখছি আমরা P2 ছোট, কন্টিনিউ করে গেল। এখানে এসে P4 এসছে, এবার কম্পেয়ার করি P2 আর P4 এর মধ্যে। এখানেও P2 ছোট, ওই জন্য P2 পুরোটা কমপ্লিট করে দিল। করার পর তারপর আমার P3 আর P4 এই দুটো বাকি আছে। তাহলে P3 P4, অ্যাকচুয়ালি P3 P4 এবং P1 ও বাকি আছে। তিনটে কম্পেয়ার করলাম, তাহলে এই তিনটের মধ্যে যেটা সব থেকে ছোট সেটা হবে। তাহলে P4 যেহেতু তিনটের থেকে সব থেকে ছোট, P1 P3 আর P4 এর মধ্যে, এরপরে P4 কমপ্লিট করলো, তারপর পড়ে আছে P1 আর P3। তাহলে P1 P3 এর মধ্যে P1 ছোট, ওই জন্য P1 কমপ্লিট করলো, তারপর লাস্টে P3 হলো। ঠিক আছে। No. Find the average turnaround time and average waiting time. Given আছে process CPU time আর arrival time। E1 3, 6, 4, 5, 2 আর অ্যারাইভেল টাইম হচ্ছে 0, 2, 4, 6, 8। ফাইন্ড ফর এটা দুটোই বার করতে হবে, অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, অ্যাভারেজ ওয়েটিং টাইম, দুটোর জন্যই, ফর প্রিমিটিভ অ্যান্ড নন প্রিমিটিভ।
দুটোর জন্যই বার করতে হবে। চলো বার করো। Find the average turnaround time and average waiting time for the process given here, and for preemptive at the same time non-preemptive also. বললেন কোনটা থেকে বললেন? নন প্রিমিটিভ। আমি দুটোই করতে বলেছি, প্রিএমটিভ নন প্রিএমটিভ দুটোই। এটা আমি প্রিএমটিভটা, ও সরি সরি সরি, আমি নন প্রিএমটিভটা না প্রিএমটিভটা জানতে চাইলাম, প্রিএমটিভটা। আচ্ছা ঠিক আছে, প্রিমিটিভ না স্যার, প্রিমিটিভের ক্ষেত্রে অন্য বেরিয়েছে বলছি। আচ্ছা এটা নন প্রিএমটিভ বেরিয়েছে তাই তো? হ্যাঁ 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 ঠিক আছে, নন প্রিএমটিভ, প্রিএমটিভ পরে চাইছি দাঁড়া। আচ্ছা বাকিদের প্রিএমটিভ হয়েছে কারুর? প্রিএমটিভ কারুর হয়েছে? আরে তোদের প্রিএমটিভ কারুর হয়েছে? স্যার প্রিমিটিভটা একটা সেকেন্ড পার্টে মানে পারছি না ওইখানটা। আচ্ছা বেশ ঠিক আছে, নন প্রিএমটিভটা হয়েছে তো? ঠিক আছে আমি করে দিচ্ছি, আমি করিয়ে দিচ্ছি। অ্যানসার গুলো আলাদা এসেছে। নন প্রিএমটিভ আলাদা এসছে তাই তো? কত কত এসছে? আমারও আলাদা কত কত এসছে? ফার্স্টেতে 12.6 মানে এভারেজ টার্নঅ্যারাউন্ড টাইমটা, আর এভারেজ ওয়েটিং অ্যারাউন্ড টাইম ওটার 8.2 এসেছে। 8.2। স্যার আমার আবার আলাদা বেশ ঠিক এসেছে। আছে, তাহলে আমি সলভ করি, একবার দেখে নিচ্ছি, আমরা মিলিয়ে নিই কি হচ্ছে। তোদের কাছে এই টেবিলটা আছে, আমি টেবিলটা তাহলে চাপা দেবো, মানে তুলে দেবো আর কি খাতাটাকে। আরে বাকি আর কারুর হয়েছে? আমার কত এসছে? স্যার অ্যাভারেজ টার্নঅ্যারাউন্ড টাইম স্যার নন প্রিমিটিভ ওটা এসছে 10.6, আর অ্যাভারেজ ওয়েটিং টাইমটা স্যার 10.6। আচ্ছা অ্যাভারেজ ওয়েটিং টাইম 6.6। 6.6 এসছে। আর কারুর? স্যার আমার এভারেজ টার্নঅ্যারাউন্ড টাইমটা 9.6 এসেছে, আর এভারেজ ওয়েটিং টাইম টার্নারাউন্ড টাইমটা 9.6 এসছে। এত সবাইকার আলাদা আলাদা কেন হলো রে? আচ্ছা দেখছি আমি তো। আর কারুর এসছে? আর কারুর এসছে কি কিছু? আচ্ছা আমি 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 এটা করছি, দেখ আমি আগে ফার্স্ট নন প্রিএমটিভটা শুরু করছি। হ্যাঁ আমার প্রথম কে এসছে জিরোতে, P1 এসছে 0, এটা এসছে 2, সরি এটা 2, 1 2 3 4 5 6 7 8, তারপরে গেছে। প্রথম আমার কে এসছে, আমার এটা আমরা করছি কোনটা কোনটা আমরা করছি নন প্রিমিটিভটা, মানে স্ন্যাচ করতে পারবো না। প্রথম এসছে P1। চলো এখানে P1 স্টার্ট হয়েছে, কম্পেয়ার করার কেউ নেই, সুতরাং P1 কিন্তু কন্টিনিউ করে যাবে। P1 কত দূর আসবে? 3 অবধি যাবে সিপিইউ টাইম, তাহলে 3 অবধি মানে এই অবধি কিন্তু P1 কমপ্লিট হয়ে গেল। ইন দি মিন টাইম 2 তে আমার কিন্তু P2 এসে গেছে, 4 এ আমার P3 এসছে, 6 এ আমার P4 এসছে, 8 এ আমার P5 এসছে। ক্লিয়ার? আমাদের যা টেবিল অনুযায়ী, যা প্রবলেম অনুযায়ী যেটা বলে দেওয়া ছিল। তাহলে এই অবধি আমার P1 এসে গেছে, তাহলে এর পরে যখন শুরু হবে রেফারেন্সে মানে আই মিন কে আছে, P3 4 এ এসছে, সুতরাং এখানেও কিন্তু P3 আসেনি, এখানে কেবলমাত্র P2 এসছে, তাহলে চেক করার কিছু নেই, তাহলে P2 এখানে শুরু হবে। এটা ক্লিয়ার হয়েছে কি? P2 যদি এখানে এখানে শেষ হওয়ার পর তখনও কিন্তু P3 আসেনি, সুতরাং হাতে একমাত্র P2ই আছে, ওই জন্য P2ই কিন্তু এখানে স্টার্ট হলো। P2 এর টাইম কত? P2 এর টাইম হচ্ছে 6, তাহলে 3 থেকে 6 মানে 9 অবধি এটা চলে যাবে। P2 9 অবধি গিয়ে শেষ হলো। এবারে দেখ P1 P2 কমপ্লিট হয়ে গেছে, P1 P2 কমপ্লিট হয়ে গেছে, তাহলে কে কে আছে? P3 P4 P5, তাহলে আমাকে কম্পেয়ার করতে হবে বিটুইন দিস 3।
P3, P4, P5 এই তিনটের মধ্যে আমায় কম্পেয়ার করতে হবে। এই তিনটের মধ্যে ছোট কে? P3, P4, P5 এর মধ্যে ছোট কে? P5 স্যার। কারণ আমার এখানে 9 যখন শেষ হচ্ছে ততক্ষণে কিন্তু সবকটা এসে গেছে, P3 এসে গেছে, P4 এসে গেছে, P5 এসে গেছে। হ্যাঁ, তাহলে P5 হচ্ছে সব থেকে ছোট 2 বলে, তাহলে এখান থেকে কিন্তু P5 আমার স্টার্ট হয়ে যাবে। তাহলে P5 কত ইউনিট টাইম নেবে? 2 ইউনিট, তখন এটা 11 অবধি যাবে। তাহলে আমার P5ও শেষ হয়ে গেল। তারপরে এবার কম্পেয়ার করতে হবে কাকে? P3 আর P4 এর মধ্যে। তাহলে P3, P4 এর মধ্যে কম্পেয়ার করলে কে ছোট? P3 হচ্ছে 4, সরি 4, হ্যাঁ, আর P4 হচ্ছে 5। তাহলে এর মধ্যে তাহলে P4 সরি P3 ছোট, তাই তো? তাহলে P5 এর এটা এটা ক্লিয়ার কি? P3 আর P4 এর মধ্যে এবারে কম্পেয়ার করছি, এই দুটো যেহেতু বাকি আছে। তাহলে P3, P4 এর মধ্যে কে ছোট, কে কম সময় নিচ্ছে? P3 নিচ্ছি স্যার। আচ্ছা, তাহলে এখানে P3 স্টার্ট হচ্ছে। P3 কত সময় নিচ্ছে? 4 ইউনিট। তাহলে 11 থেকে 4 ইউনিট মানে 15 অবধি গেল। আর লাস্ট আর কম্পেয়ার করার কিছু নেই, একটাই পড়ে আছে, সেটা হচ্ছে P4। P4 কত? 5 ইউনিট। তাহলে 15 থেকে আরো 5 ইউনিট নেবে, ইট উইল বি 20, দ্যাট ইজ P4। ঠিক আছে? তাহলে এবারে যদি আমি টার্ন অ্যারাউন্ড টাইম ক্যালকুলেট করি, সো TAT, P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম কি হবে? বলছি স্যার আর একবার একটু বলবেন P1 P2 পর P5 টা কেন সিলেক্ট হলো স্যার? ওটা বারবার একটু গুলিয়ে যাচ্ছে স্যার। P1 শুরু হলো 0-তে, কারণ কম্পেয়ার করার কেউ নেই তো, ওই জন্য P1 শুরু হলো। কারণ আমরা এখানে কি জানি যে একবার শুরু হলে সেটা যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত নতুন প্রসেস শুরু হবে না। তাহলে P1 শুরু হলো, পুরোটা কমপ্লিট করলো 3 অবধি। এবার 3-এর মধ্যে দেখ P2 মাত্র এসছে, 2-তে P2 এসে গেছে, তখনও কিন্তু P3 আসেনি। তাহলে আমার হাতে তো আর কেউ নেই কম্পেয়ার করার মতন, সেটা আমার P2 শুরু হয়ে গেল। P2 যখন শেষ করেছে তখন কিন্তু 3, 4, 5 তিনটেই এসে গেছে। 3 এসছে 4-এ, 4 এসছে 6-এ, 5 এসছে 8-এ। তাহলে যখন P2 শেষ করছে ততক্ষণে কিন্তু সব কটা এসে গেছে, P3, P4, P5 তিনটেই কিন্তু তখন এসে গেছে। তাহলে P2 শেষ করার পর যেটা শুরু করবে সেটার জন্য এই তিনটে থেকে কম্পেয়ার হবে। কার কার মধ্যে? P3, P4, P5 এর মধ্যে কম্পারিজন হবে। এই তিনটের মধ্যে যে ছোট সে আগে হবে। তাহলে P3, P4, P5 এর মধ্যে ছোট কে? সিপিইউ টাইম কম কার? P5 স্যার। ওই জন্যে P2 এর পরে P5 হলো। তাহলে 9 আর 2 11 পর্যন্ত গেল। 2 না কত চলে গেল? না 2, তাহলে 11 পর্যন্ত গেল। তারপর কম্পেয়ার করছি আমরা, তার মানে কি P1, P2, P5 শেষ হয়ে গেছে। তাহলে পড়ে আছে 3 আর 4। তাহলে 3, 4 এর মধ্যে কম্পেয়ার করছি, 3 আর 4 এর মধ্যে কে ছোট? 3 আর 4 এর মধ্যে 3 ছোট, সেই জন্য এরপরে 3 গেল। 3 এর টাইম কত? 4, ওই জন্য 11 + 4 15 অবধি গেল। তারপর একটাই পড়ে আছে P4, সেটা তারপর শেষ হবে। সেটা 5 ইউনিট টাইম নেয় বলে 15 থেকে 5 20 অবধি গেল। এই হচ্ছে বেসিক্যালি সিকোয়েন্সটা। এবার বল P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম কি বলবো? ফিনিশ টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। ফিনিশ হচ্ছে কততে? P1 ফিনিশ করেছে কটায়? 3-তে। 3-এ। তাহলে 3 স্যার মাইনাস 0, দ্যাট ইজ ইকুয়াল টু 3। নাও P2 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত হবে? ফিনিশ টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। ফিনিশ টাইম কততে? 9। মাইনাস অ্যারাইভাল টাইম। P2 এর অ্যারাইভাল টাইম কত? বুঝতে পারছি না। P2 এর অ্যারাইভাল টাইম 2, 7। P3 বল। বল P3 কত হবে? 11 minus 4. 15 মাইনাস 4, 11। আর P4 20 minus 6. 14। তাহলে এ কটাই তো নাকি আর কিছু আছে? ও P5 আছে, সরি। P5 আছে। P5
11 - 8 শেষ হয়েছে 11-তে, আর P5 এসছে কখন? 8-এ এসছে, তাই তো? তাহলে 11 - 8 3, তাই তো? তাহলে যোগ কর, 5 দিয়ে ভাগ কর, বেরিয়ে যাবে অ্যাভারেজ ওয়েটিং টাইম, এই সরি টার্ন অ্যারাউন্ড টাইম। অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম ইজ ইকুয়াল টু, এটা যোগ করলে কত আসছে রে? 10, 38 তাহলে 38 ডিভাইডেড বাই 5, 7.6 38 ডিভাইডেড বাই 5 কত আসবে? 7.6 7.3, ঠিক আছে? 7.6, ঠিক আছে? তাহলে এটা হলো আমার টার্ন অ্যারাউন্ড টাইম। এবার বল আমার নেক্সট বার করতে হবে ওয়েটিং টাইম। তাহলে ওয়েটিং টাইম অফ P1 কত? 0 হ্যাঁ, ওয়েটিং টাইম P1 হচ্ছে 0। P2 কত? 3 - 2 P2 হচ্ছে আমার এসছে কততে? 2-এ এসছে, 3-এ শুরু হয়েছে, তাহলে 3 - 2, 3 - 2 মানে 1। এবার বল P3 11 - 4 কখন? হ্যাঁ, 11 তো শুরু হয়েছে, এসছে কখন? 4-এ, তাহলে 11 - 4, তাই তো? তারপরে P4 15 - 6 কত জানো? 15, হ্যাঁ 15 - 6 এসছে, হ্যাঁ 6 15 - 6 তো। হ্যাঁ স্যার আর লাস্ট হচ্ছে P5, P5 9 শুরু - হয়েছে 8 কত? 9 9 - 8 - 8, যোগ কর, 5 দিয়ে ভাগ কর, বেরিয়ে যাবে। কত আসছে? নয় 7 1, তাই তো? তাহলে কত আসছে? 9 10 17 18, তাহলে 18/5 তো? ঠিক করলাম? হ্যাঁ 18/5 তো নাকি রে? স্যার ব্যাস, কত আসছে? 15, 3.6 হলো। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি অ্যাভারেজ ওয়েটিং টাইম, অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে যদি ইয়ে হয় প্রিমিটিভ অ্যালগরিদম হয় তাহলে কি হবে? কেউ একটা আগে হিন্ট দে আমাকে, প্রিমিটিভ অ্যালগরিদম কি করব? স্যার প্রিমিটিভ অ্যালগরিদমের সময় তো কনটেক্সট সুইচিং হ্যাঁ বল, বুঝতে পারিনি। প্রিমিটিভ অ্যালগরিদমের সময় আমরা কনটেক্সট সুইচিং করে দেব, কনটেক্সট সুইচিং করে দেব। হ্যাঁ কনটেক্সট সুইচ করব। তাহলে আমরা প্রথম যেটা করি সেটা হচ্ছে গ্যান্ট চার্টটাকে তৈরি করি, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে শর্টেস্ট জব ফাস্ট, এটা কি জানো? প্রিমিটিভ। হ্যালো, 0-তে কে আসছে? 1 2 3 4 5 6 7 8। 0-তে এসছে P1, 2-তে এসছে P2, 4-এ এসছে P3, 6-এ এসছে P4, 8-এ এসছে P5। এটা আমরা আগে থেকে ঠিক করে নিলাম, বলাই আছে, এটা আমি ইয়ে করে নিলাম। নেক্সট আমি কি করছি, এবারে 0-তে যেহেতু P1 এসছে, প্রথম কিন্তু P1 এক্সিকিউশন স্টার্ট করবে, কারণ সেখানে কম্পেয়ার করার মতন কোনো ব্যাপার নেই। যেহেতু কম্পেয়ার করার মতন কোনো ব্যাপার নেই, সুতরাং ওখানে কিন্তু ওটাই প্রথম শুরু হয়ে যাবে। এইখানে এসে এবারে ধর এখানে P1 শুরু হয়েছে, P1 এখানে কে আসছে?
এইখানে এই পয়েন্টে আমার P2 এসছে, তাহলে এখানে প্রথম আমায় কম্পেয়ার করতে হবে যে P1 ই চলবে নাকি P2 শুরু হবে। খেয়াল কর, P1 এর টাইম কত, সিপিইউ টাইম কত? P2 এর কত? কোনটা ছোট? P1 ছোট। যেহেতু P1 ছোট, P1 কিন্তু কন্টিনিউ করে গেল এখান থেকে। এবারে P1 এ কতক্ষণ লাগছে বলছি P5 এর সবচেয়ে ছোট স্যার, বল? CPU টাইম তো P5 এর সবচেয়ে ছোট স্যার। P5 তো তখন আসেনি, P5 টা এসছে 8। তার আগে তো আমি P5 কে টেনে আনতে পারবো না। আমার যেটা অ্যাভেলেবেল সেটাকে চেক করতে হবে, যেটা অ্যাভেলেবেল নয় তখন আমি সেটাকে কি করে চেক করবো? ঠিক আছে, ঠিক আছে। তাহলে এইখানে এসে আমার P1 শেষ হয়ে যাচ্ছে 3 ইউনিট। এবার দেখ, তার মানে এখানে 3 যখন শেষ হয়েছে তখন আমার P2 একমাত্র আছে, আর কি কেউ এসছে? 4 এসছে P3, সুতরাং তখনো পর্যন্ত কেউ কিন্তু আসেনি। তাহলে এইখানে কিন্তু বেসিক্যালি P2 স্টার্ট হলো, কিন্তু এখানে এসে প্রথম কিন্তু আমাকে চেক করতে হবে যে P2 আর P3 এর মধ্যে কোনটা চলবে, P3 চলবে নাকি P2 চলবে না P3 চলবে। P2 এর টাইম কত? P2 এর সিপিইউ টাইম কত? 6। আর P3 এর সিপিইউ টাইম কত? 4। P3 P2 থেকে ছোট তো, P2 এর টাইম P3 থেকে তো বড় হয়ে যাচ্ছে, তাহলে P3 ছোট তো, তাহলে এইখানে কিন্তু P2 বন্ধ হয়ে যাবে, দিয়ে এখানে কিন্তু P3 স্টার্ট হবে। হলো? P3 চলছে, এইখানে এসছে P4, তার মানে এখানে আবার চেকিং করতে হবে P3 এবং P4 এর মধ্যে। P3 P4 কে যদি আমি কম্পেয়ার করি তাহলে কে ছোট, P3 না P4? P3 স্যার। P3। তাহলে P3 কন্টিনিউ করে গেল টিল E অবধি, 8 অবধি। এখানে এসে আবার চেক করছি আমি P5 কে। আচ্ছা, আমার P3 এর টাইম কত? P3 এর টাইম হচ্ছে 4, তাহলে 1 2 3 4, তার মানে এখানে শেষ হচ্ছে আমার P3, এখানে এসে আমার P3 শেষ হচ্ছে। এইবার দেখ কে শেষ হয়েছে, P1 শেষ হয়ে গেছে কি? P1 3 ইউনিট ছিল, 3 ইউনিট শেষ হয়ে গেছে। P3 4 ইউনিট ছিল, P3 শেষ হয়ে গেছে। P2 ইনকমপ্লিট আছে, তাহলে P2 ইনকমপ্লিট, P4 ইনকমপ্লিট, P5 ইনকমপ্লিট। দেখ এটা ইনকমপ্লিট, এটা ইনকমপ্লিট, এটা ইনকমপ্লিট। তাহলে এখান থেকে যেটা শুরু হবে এই তিনটের মধ্যে কম্পেয়ার করে যেটা ছোট সেটা শুরু হবে। তাহলে এই তিনটের মধ্যে যদি আমি কম্পেয়ার করি তাহলে কে সব থেকে ছোট? তাহলে এরপরে P5 স্টার্ট করবে। P5 কত দূর যাবে? P5 আর 2 ইউনিটস যাবে, তার মানে 10 অবধি, তাই তো? তাহলে P5 এবার শেষ হয়ে গেল, তাহলে এরপরে কে পড়ে রইল? P2 আর P4। তাহলে এই দুটোর মধ্যে কে ছোট? স্যার P4 5 ইউনিট, 4 5 আর P2 হচ্ছে 6, তাহলে এই দুটোর মধ্যে P4 ছোট, তাই তো? হ্যাঁ স্যার। বেশ, তাহলে এরপরে আসবে P4, তাহলে P4 কতটা যাবে? স্যার 5 ইউনিট, 5 ইউনিট, তার মানে 15 অবধি গেল। তারপরে কে আছে? আর একটাই মাত্র পড়ে আছে, P2। তাহলে P2 কতটা যাবে? কত? কেন 21? এখানে P2 কত ইউনিট হয়ে গেছে? এখানে P2 1 ইউনিট হয়ে গেছে, তাহলে P2 রিমেনিং কত আর? 5 ইউনিট, তার মানে এটা 20 অবধি যাবে। এটা হচ্ছে P5। এই P5 না তো, এটা কত জানো? P2। P2 হলো। তাহলে এই হচ্ছে বেসিক্যালি প্রিমিটিভ অ্যালগরিদম। এইবার এখানে দেখ আমরা ক্যালকুলেট করব কি করে। টার্ন অ্যারাউন্ড টাইম TAT, P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত হবে? 3 - 0। হ্যাঁ, শেষ হয়েছে 3 এ, এসছে 0 তে। 3 - 0 3,
P2 শেষ হচ্ছে কখন? -2 হ্যাঁ, শেষ হয়েছে কিন্তু এখানে, এটা কিন্তু শেষ নয়, এইখানে শেষ। তাহলে এটা ইজ ইকুয়াল টু 20 মাইনাস 2 তে এসছে 2 মানে 18। P3 8 minus 4 8 মাইনাস 8 - 4 4 P4 15 minus 6 15 মাইনাস 6 6 9 আর বাকি থাকলো P5 না? আর P5 P5 হচ্ছে স্যার 10 minus 8 তাহলে যোগ কর, করে 5 দিয়ে ভাগ কর, দিয়ে যাবে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম 34 by 5 মানে 6.8 স্যার 36 আছে টোটাল 32 36 ডিভাইডেড বাই 5 তার মানে 6.8 স্যার 7.2 আসছে 7.2 আসছে। তাই বল 7.2। স্যার 7.2 আসছে। ও 36 স্যার হ্যাঁ ঠিক আছে, তাহলে 7.2 আসছে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। এবার দেখ ওয়েটিং টাইম। বেশ, ওয়েটিং টাইম P1 এর ওয়েটিং টাইম বল। 0 - 0 তার মানে 0 মাইনাস 0 0। এবার P2 এর ওয়েটিং টাইম বল। পিটিএস এর দুটো আছে, একটা হচ্ছে 3 - 2 এইখানে একবার ওয়েট করেছে, আর একবার এইখান থেকে এই অবধি একবার ওয়েট করেছে, তার মানে এখানে দুবার ওয়েট করছে। এইটা একটা ওয়েট, আর এইখান থেকে এইটা একটা ওয়েট। হচ্ছে 3 মাইনাস 2, আর একটা হচ্ছে 15 মাইনাস এটা কত 4। এখানে 4 শেষ করেছে, তারপর 15 শুরু করেছে, তাহলে এই টাইমটা, তাহলে 4 মাইনাস একটা হচ্ছে 15 মাইনাস 4, একটা 2 মাইনাস, তার মানে এটা কত আসছে? এটা এটা 1 আর এটা হচ্ছে 11, তাই তো? তার মানে 12, টোটাল 12 ওয়েট করেছে। P3 4 এসছে, 4 শুরু হচ্ছে 0। P4 10 শুরু করেছে, P4 এসছে কখন? 6, তাহলে 10 মাইনাস 6 4। P5 8 শুরু করেছে, এসছে কখন? 8 0। যোগ কর, করে 5 দিয়ে ভাগ কর, বেরোবে অ্যাভারেজ ওয়েটিং টাইম। স্যার টোটালটা আসছে 16/5 মানে 3.2 3.2। ঠিক আছে, তাহলে এই হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম, অ্যাভারেজ ওয়েটিং টাইম এন্ড অল দিস থিংস। ক্লিয়ার এটা? স্যার বলো। স্যার বলছি এই যে এত ধরনের শিডিউলিং অ্যালগরিদম সবকটা কি একসাথে আর কি আমরা না ইউজ না করি? না, একদম না, একদম না। এটা দুটো ভাবে আলাদা হয়। একটা হয় যেটা, সেটা হচ্ছে কোন অ্যাপ্লিকেশনে আমি ব্যবহার করছি, আর 2 কোন ওয়েস ব্যবহার করছি। কারণ এই যে ওয়েস এর মডিফিকেশন হয় না, ওয়েস এর মডিফিকেশন গুলো বেসিক্যালি কিন্তু এইগুলোকে বেস করেই হয়। এবং আরো একটা কথা আমি বলে রাখছি, কখনো যেন এরকম ধারণা না হয় যে ধর এটা ডায়নামিক্যালি চেঞ্জ হবে, যে আমি এইটা এরকম আছে সুতরাং এটা একই জিনিস করার জন্য দুবার দু রকম অ্যালগরিদম, এটা হয় না, কিন্তু কোনো ওয়েসেই হয় না। আচ্ছা স্যার বলছি এইটা কি কোনোভাবে কম্পিউটারের যা আর কি কম্পিউটার আর্কিটেকচার সেটার উপর নির্ভর করে? পুরোটা কম্পিউটার আর্কিটেকচারের উপর ডিপেন্ড করে কোন অ্যাপ্লিকেশন চালাচ্ছে। ওয়েস তো নিজে করবে কি করে? ওয়েস করতে গেলেও না, তুই কম্পিউটার আর্কিটেকচার করতে করার না 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 না, একদমই না। এটা কম্পিউটার আর্কিটেকচারের উপর ডিপেন্ড করে না, এটা পুরোটাই ওয়েস এর উপর ডিপেন্ড করে। আচ্ছা কারণ আমি একই মেশিনে দু রকম ওয়েস লাগাতে পারি, দু রকম ওয়েসে সবসময় কিন্তু একই রকম অ্যালগরিদম থাকবে না। শিডিউলিং অ্যালগরিদম কিন্তু দুটো ডিফারেন্ট ওয়েসে ডিফারেন্টই হবে। ঠিক আছে, আমি ধর i3 মেশিনে উইন্ডোজ 10ও লাগাতে পারি, আবার 8ও লাগাতে পারি, বা 7ও লাগাতে পারি। সুতরাং ওই যে ওয়েস গুলো তার উপর ডিপেন্ড করবে তার অ্যালগরিদমটা কি হবে, কিন্তু সেটা কিন্তু আর্কিটেকচারের উপর ডিপেন্ড করছে না।
আর্কিটেকচার উপর ডিপেন্ড করে অন্য জিনিস। যেমন এরকম হয় যে একটা দেখা গেল যে এমন একটা মেশিন যেখানে দেখা যাচ্ছে ওয়েস তার 32 বিটে উইন্ডোজ 10 চলে না। কেন চলে না? কারণ ওখানে আর্কিটেকচার সাপোর্ট করে না। ওখানে যে শুধু অ্যালগরিদম বলে না, ওয়েস যাবতীয় ফিচার সেটা ওই আর্কিটেকচার সাপোর্ট করে না। সেই জন্য আমরা এরকম ভাবে বলি। ওকে ঠিক আছে, ওকে ফাইন। একটা হোম টাস্ক দিয়ে দিচ্ছি, নাও। একটা লেখ, স্যার খাতাটা একটু ওঠান। একটা লেখ এ বি সি ডি ই প্রসেস, এগুলো এ বি সি ডি ই। ঠিক আছে, অ্যারাইভাল টাইম লেখ 0 1 2 3 4। হয়েছে? বাস টাইম লেখ 3 6 1 4 2। আবার বলছি 3 6 1 4 2 3 6 1 4 2। হয়েছে? এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে এসজেএফ, না সরি, এফসিএফএস আর এসজেএফ। এসজেএফ এর আবার দুটো, প্রিমিটিভ আর 2 হচ্ছে নন প্রিমিটিভ। ঠিক আছে, প্রত্যেকটাতে আমাকে গ্যান্ট চার্ট এবং অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, অ্যাভারেজ ওয়েটিং টাইম ক্যালকুলেট করতে হবে। স্যার। হ্যাঁ স্যার বলছি, একটা কথা বলছি, এটা মনে হচ্ছে আর কি ক্লাসেই বলাটা ভালো। স্যার যেটা হচ্ছে যে আর কি গত বুধবার যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্লাসটা হয়েছিল স্যার, সেখানে কিন্তু মানে আমার মনে হচ্ছে আর কি বিশেষ কিছু একটা আর কি বুঝতে পারিনি, খুব আর কি একটু ফাস্ট বলে মনে হচ্ছে স্যার চলে গেছেন। ওইটা যদি একটু আর কি ঘুরে পড়ান আর কি। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তো আমি একটা খুব সত্যি কথা বলি, সেটা হচ্ছে যে খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কিন্তু পুরোটাই হচ্ছে থিওরিটিক্যাল পার্ট। ঠিক আছে, ওখানে বেসিক্যালি যেটা, ঠিক আছে আমি ডেফিনেটলি এরপর থেকে আরো ধরে পড়াবো, ঠিক আছে, কিন্তু খুব মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং পড়ানোর অ্যাজ সাচ খুব একটা জায়গা কিন্তু নেই। হ্যাঁ ঠিক আছে, যে জায়গাটা অসুবিধা হয়েছে সেটা ডেফিনেটলি আমি বলে দেবো, অসুবিধা নেই, আমি নিশ্চয়ই বলে দেবো। কিন্তু আর 5টা সাবজেক্টের সঙ্গে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কে গোলাস না, এই কারণে কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ খুব ইয়েভাবে বলছি, মানে স্কোপ কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ভীষণ কম। মানে মোস্টলি এরা হচ্ছে তো ইয়ের ব্যাপার, যে জায়গাগুলো বোঝানো সেটা হচ্ছে টেস্টিং এর কিছু পার্ট আছে বোঝানো, খুব ছোট ছোট কিছু নিউমেরিক্যাল পার্ট আছে বোঝানো, কোহেরেন্স বা এই টাইপের কিছু প্রপার্টি আছে, এগুলো বোঝানো ডেফিনেটলি। আর এসডিএলসি তে যদি কোথাও সমস্যা থাকে ঠিক আছে আমি আরেকবার বলে দেবো, কিন্তু এটা বেসিক্যালি কিন্তু থিওরিটিক্যাল